এই হলো দেওয়াদা আদগাঁও সাফারি গেট। এটি মহারাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান তাড়োবা জাতীয় উদ্যান। তার বিভিন্ন গেটের মধ্যে একটি গেট, যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে আসার জন্য গতকাল দুপুরবেলায় হাওড়া স্টেশন থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে আজকে সকালে প্রায় 2 ঘন্টা লেটে 9টার সময় নাগপুর পৌঁছে সেখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এই তাড়োবা ন্যাশনাল পার্ক, সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে 3টের সময় আমরা এই দেওয়াদা আদগাঁও সাফারি গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আজকে আমাদের প্রথম সাফারি শুরু হবে। আমরা 3টে সাফারি করব এই তাড়োবা ন্যাশনাল পার্কে। আজকে দ্বিতীয় হাফের এই সাফারি, আর কাল সকাল এবং সন্ধে সেই দুটো সাফারি করে আমাদের এবারের তাড়োবা ন্যাশনাল পার্কের সাফারি শেষ হবে। তো এখন আমরা প্রথম সাফারির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সবাই জানেন এবং সবাই এটা মানেন যে সাফারি মানেই ঝাঁকে ঝাঁকে জীবজন্তু দেখা নয়, পুরো পরিবেশটাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে উপভোগ করা। সবসময় জীবজন্তু দেখা যাবেই, বা এই টাইগার রিজার্ভে এসে বাঘ দেখা যাবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই, এবং মনে সেই ইচ্ছে নিয়ে ঢুকলে অনেক সময় ব্যর্থ মনোরথ হয়ে ফেরত যেতে হয়। যদিও এই মহারাষ্ট্রের তাড়োবা ন্যাশনাল পার্ক, এখানে বাঘ দেখার ফ্রিকোয়েন্সি চান্স অনেক বেশি, কারণ কম্পারেটিভলি কম জায়গার মধ্যে অনেক বেশি সংখ্যক বাঘ এখানে থাকে, যে কারণে দেখতে পাওয়ার চান্সটি কিছুটা বেশি। তবে প্রথমেই জানিয়ে রাখা ভালো যে 3টে সাফারির দুটোর মধ্যে দুটো আমরা বাঘের দেখা পেয়েছি। আরেকটি জিপ, তাতে যারা ভাগ্যবানেরা ছিলেন তারা 3টে সাফারিতেই বাঘের দেখা পেয়েছেন। তা বাদ দিয়ে তো বাকি পশু পাখি বিভিন্ন ধরনের প্রাণী প্রচুর দেখেছি, সেগুলো যথাসময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। আপাতত আমরা প্রথম সাফারির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো চারদিক দেখতে দেখতে যাওয়ার পথে কিছুটা হয়তো বোর হয়ে যাওয়া আটকানোর জন্য, এড়ানোর জন্য একটু তাড়োবা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু জেনে নেই, তাহলে যাত্রাপথটাও উপভোগ্য হবে আর আমাদের জ্ঞান ভাণ্ডার কিঞ্চিত সমৃদ্ধ হবে। তো এই মহারাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে এই তাড়োবা ন্যাশনাল পার্ক বা তাড়োবা জাতীয় উদ্যান, যেটা তাড়োবা আন্ধেরি টাইগার রিজার্ভ নামেও পরিচিত, আর ভারতের 47টি প্রকল্প টাইগার রিজার্ভের মধ্যে অন্যতম। এটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত এবং নাগপুর শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এই তাড়োবা ন্যাশনাল পার্ক। এই টাইগার রিজার্ভের মোট আয়তন হচ্ছে 1727 বর্গ কিলোমিটার, যার মধ্যে 1955 সালে প্রতিষ্ঠিত তাড়োবা জাতীয় উদ্যানও পড়ে। 1986 সালে আন্ধেরি বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত হয় এবং 1995 সালে এটিকে এই উদ্যানের সঙ্গে একীভূত করে মিলিয়ে দিয়ে বর্তমান তাড়োবা আন্ধেরি টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করা হয়।
তারবা শব্দটি এই অঞ্চলে স্থানীয় অধিবাসীদের দ্বারা পূজিত এক দেবতা তারবা বা তরু এর নাম থেকে উদ্ভূত। আর আন্ধেরি শব্দটি এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত আন্ধেরি নদীর নাম থেকে এসেছে। এই সব মিলিয়ে মিশিয়েই এই তারবা আন্ধেরি ন্যাশনাল পার্ক বা তারবা আন্ধেরি টাইগার রিজার্ভ। সকলেই জানেন প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময়ান্তর বাঘ শুমারি, যেমন মানুষের সেন্সাস হয় বাঘেরও সেন্সাস হয়, তো সর্বশেষ বাঘের সেন্সাস বা বাঘ শুমারি প্রতিবেদন অনুযায়ী এই অভয়ারণ্যের মূল এলাকায় 93 থেকে 115টি বাঘের বাস, যা ভারতের অন্যতম সর্বোচ্চ বাঘের সংখ্যা। আগেও বলেছি, আরেকবার একটু মনে করিয়ে দেই, মহারাষ্ট্রের বৃহত্তম এবং প্রাচীনতম উদ্যান হচ্ছে এই তারবা, চন্দ্রপুর জেলায় অবস্থিত। এই উল্লেখযোগ্য অভয়ারণ্যটি বেশিরভাগ সময় তারবা আন্ধেরি টাইগার রিজার্ভ নামে পরিচিত, যা দেশের অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার। মূলত অভয়ারণ্য দুটি অংশ নিয়ে গঠিত: তারবা ন্যাশনাল পার্ক এবং আন্ধেরি বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রায় 578 বর্গ কিলোমিটার সংরক্ষিত বন এবং 32 বর্গ কিলোমিটার সুরক্ষিত বন, মানে কোর এরিয়া আর বাফার এরিয়া, এই দুটো মিলিয়ে এই বনাঞ্চল বিস্তৃত। তাই সব মিলিয়ে মিশিয়ে এই তারবা আন্ধেরি টাইগার রিজার্ভের মোট আয়তন 625 বর্গ কিলোমিটার হয়ে গেছে, যেখানে জাতীয় উদ্যানটি হচ্ছে 116 বর্গ কিলোমিটার আর আন্ধেরি বন্যপ্রাণী অভয়ারণ্য 508 বর্গ কিলোমিটার জুড়ে আছে। এই টাইগার রিজার্ভ বেঙ্গল টাইগার সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। এখানে ভারতীয় চিতাবাঘ, স্লথ বিয়ার, জঙ্গল ক্যাট, চিতল ইত্যাদি প্রচুর প্রাণী রয়েছে। আর এই জাতীয় উদ্যানের নিকটতম বিমানবন্দর হচ্ছে নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, যা এখান থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত। আর নিকটতম রেল জংশন হচ্ছে চন্দ্রপুর রেল জংশন, যা 45 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা বাঘের সন্ধানে তাদের জল খাওয়ার জন্য প্রাকৃতিক এবং আর্টিফিশিয়ালি যে বিভিন্ন জলাধার আছে বা নির্মাণ করা হয়েছে তার আশেপাশে ঘোরাঘুরি করছি। এই প্রচণ্ড গরমে বিভিন্ন পশু পাখি তো বটেই, বাঘেরও এই জায়গাতে জল খেতে আসার চান্স অনেক বেশি, ফলে তাকে দেখতে পাওয়ার চান্সও আমাদের কাছে অনেক বেশি। প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার এখন তো বটেই, তার মধ্যে আমাদের বাঘ দেখার পর্ব চলছে। এখন কষ্ট তো করতে হবে, তা না হলে কেষ্ট সহজে মেলে না, এটা সর্বজনবিদিত। তাই আমরাও সেটা মেনেই এগোচ্ছি।
नवीन वाला वगैरे संदीप नवीन वाला हो नवीन वाला असेल तो গাছের গুড়িটার তলায় এখন মাথা বসছে, বুঝতে পেরেছো? গাছে যে একটা গুড়ি পড়ে আছে তার তলায় মাথা বসছে, এটাই মরছে দেখো মাথাটা, थोड़ा आगे हो थोड़ा বুঝতে পেরেছো তো? এই যে গুড়িটা ক্রস করছে, এই যে ক্রস করে বেরোচ্ছে। सर थोड़ा बैठिए गाड़ी से ना बैठिए গাড়ি ছেড়ে ওদিক দিয়ে বেরোবে, বসে যাবে না, সামনে যাবো। गेट আমাদের সৌভাগ্য বলতে হবে যে এই দেওয়াদা আদগাঁও এটি কিন্তু কোর এরিয়ার মধ্যে পড়ে না, বাফার জোনে পড়ে, কিন্তু তাতেও আমরা প্রথম বাঘ দেখতে পেলাম, যাকে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছে। তার নাম হচ্ছে কলারওয়ালি। তাকে কয়েকদিন আগে ইলেকট্রনিক কলার পরানো হয়েছিল, সেই থেকে তার নাম হচ্ছে কলারওয়ালি। তো সেই আমাদের দেখা প্রথম বাঘ। প্রচন্ড হাওয়া চলছে, তার মধ্যেই সে আপাতত ঘাপটি মেরে বসে আছে ঘাসের জঙ্গলে। এই কলারওয়ালি সম্পর্কে আমরা যেটুকু জেনেছি তাতে এটি সদ্য মা হয়েছে, এর 3টে বাচ্চা, কিন্তু খুব দুঃখের খবর হচ্ছে একটি বাচ্চাকে ঢোল মানে বন্য কুকুর, বুনো কুকুর তারা মেরে দিয়েছে। তা বাদ দিয়ে এর সঙ্গে এখন 2টি বাচ্চা রয়েছে, সাথে সাথেই ঘোরে। তবে আমরা তাকে আপাতত একাই দেখেছি, বাচ্চারা নিশ্চয়ই অন্য কোথাও আছে। चलो 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 हो गया চলো ঢাকা হলো
এদিক দিয়ে তো বেরোবে। बैठा है हम तो बैठा है वही जो কই? আমার এদিকে চলে যাচ্ছে। আমার দেখতেই পেলাম না। এদিকে আসছে। কখন ওইখান থেকে এসে চলে এলো দেখলে? কোন দিকে পালাবে আমার কেঁদে পারছি কোন দিকে পালাবে কিন্তু কিরকম চলে এসেছে না তো পালাতে গিয়ে ও ব্যাক করে গেছে আর এখন লাভ নেই। প্রধান কথা বলছে ওকে লজেন্স খাওয়াতে যাবে। প্রধান কথা বলছে ওকে একটা লজেন্স খাওয়াতে যাবে। প্রথম দিনের সার্থক ব্যাঘ্র দর্শন কমপ্লিট করে আমরা এখন ফিরে যাচ্ছি। তো যেতে যেতে এই তারবা সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই তারবা জাতীয় উদ্যান, তারবা আন্ধেরি টাইগার রিজার্ভকে বিশ্বের অন্যতম পছন্দের বাঘ সংরক্ষণাগার হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে এটি প্রায় ৮০টি এবং মূল ভূখণ্ড জুড়ে সর্বমোট ২০০টি বাঘের আবাসস্থল। তবে এর ইতিহাস গোন্দ রাজাদের এই অঞ্চল শাসনেরও আগের সময়। কিংবদন্তি অনুযায়ী তারু নামে একজন গ্রাম প্রধান ছিলেন, যিনি তার গ্রামের একটি হ্রদের ধারে এক বিশাল বাঘের সঙ্গে যুদ্ধ করে বীরের মতো মৃত্যুবরণ করেন। তারবা এবং আন্ধেরি অঞ্চলে বসবাসকারী উপজাতিরা তাকে পুজো করেন এবং সেই হ্রদের তীরে একটি মন্দির তারা নির্মাণ করেন, যে হ্রদ এখন এখানকার বৃহত্তম তারবা হ্রদ নামে পরিচিত। তার পাশ দিয়েও আমরা এরপরে যাব। আর এই তারু থেকেই এর নাম হয়েছে তারবা। এরপরে আসেন গোন্দ শাসকরা, যারা সপ্তদশ শতকে এই অঞ্চল শাসন করতেন। তাদের পরে প্রায় ১ শতাব্দী পরে মারাঠা এবং ব্রিটিশরাও আসেন। ১৮৭৯ সালে এই বন এবং সমগ্র অঞ্চলটিকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়। ১৯৩৫ সালে তারবা হ্রদের চারপাশের ৪৫ বর্গ কিলোমিটার এরিয়াকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। যদিও এর আগে ১৯০৫ সালে বিশেষ অনুমতি ছাড়া বড় বড় বেড়াল জাতীয় প্রাণী শিকার এবং ১৯৩১ সালে সব ধরনের প্রাণী শিকার বন্ধ করে দেওয়া হয়। ১৯৪২ সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করার পরে মোহারলি, কারওয়া, কালসা এবং মূল এর মতো কিছু অংশ নির্দিষ্ট শিকারের ব্লক ছিল। অবশেষে ১৯৭০-এর দশকে এই ৪টি ব্লককেও বন্ধ করে দেওয়া হয় এবং ১৯৮৬ সালে এলাকাটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। ১৯৯৩ সালের আন্ধেরি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং তারবা জাতীয় উদ্যানকে একীভূত করে মহারাষ্ট্রের বৃহত্তম জাতীয় উদ্যানে পরিণত করা হয়। এই তারবা আন্ধেরি টাইগার রিজার্ভ হচ্ছে প্রধানত দক্ষিণ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের একটা উৎকৃষ্ট উদাহরণ, যেখানে এই সংরক্ষিত অভয়ারণ্যের প্রায় ৮৭% জুড়ে ঘন বনভূমি দেখা যায়।
এখানকার প্রধান বৃক্ষ প্রজাতি হিসাবে সেগুন গাছ আছে, তবে অন্যান্য পর্ণমোচী প্রজাতি যেমন জাতার কুমিরের ছালের জন্য পরিচিত আইন, বিজা, ধৌদা, হলদ, সালাই, সেমল এবং তেন্দু এরাও এই বনে বিভিন্ন গাছ হিসেবে আছে। এই অভয়ারণ্যে বেহেদা, হিড়দা, মূল্যবান করয়া গাম, মহুয়া, মধুকাও যা ক্রেপ মার্টন হিসাবে পরিচিত, পলাশও আছে, যা ফ্লেম অফ দ্য ফরেস্ট বা বুটিয়া মনোস্পার্মা নামেও পরিচিত, এবং সম্মানিত ল্যানিয়াক রোমান্ডেলিকার মতো উদ্ভিদও পাওয়া যায়। এই সব মিলে এই অভয়ারণ্য কিন্তু বেশ প্রাণবন্ত একটা বাস্তুতন্ত্র হিসাবে গড়ে উঠেছে। এছাড়াও পুরো সংরক্ষিত এলাকা জুড়ে বিভিন্নভাবে ঘন সবুজ ঘাস তাও আছে, প্রচুর বাঁশঝাড় আছে। বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্যের মধ্যে যা যা থাকার সবই আছে। এই আবাসস্থলের অন্যতম সম্পদ হচ্ছে ভেলভেট বিন নামে একটি লতানো গাছ, যা পার্কিনসন রোগের মতো অবস্থার চিকিৎসা এবং ঔষধি গুণের জন্য ব্যবহার হয়। বেহেরা পাতা প্রাকৃতিক পোকামাকড় তাড়ানোর কাজ করে। বিজা হচ্ছে তার ঔষধি আঠার জন্য পরিচিত। এই ভূমিতে মূল্যবান ঔষধি সম্পদ হিসাবে প্রচুর গাছগাছালি আছে। আর উদ্ভিদকুল ছাড়াও তারবা জাতীয় উদ্যান বৈচিত্র্যময় প্রাণীজগতের জন্য বিখ্যাত। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রাণী বাস্তুবিদ্যা ও সংরক্ষণ জীববিদ্যা বিভাগের অন্যতম প্রধান ডক্টর বিলাল হাবিবের মতে এই বাঘ সংরক্ষণাগারটি 88টি স্বতন্ত্র বাঘের আবাসস্থল, যেটা 2020 সালের গণনায় এসছে। এর মধ্যে 44টি মূল অঞ্চলে এবং 44টি বাফার অঞ্চলে ঘোরাঘুরি করে। তাছাড়াও সমীক্ষা অনুযায়ী তারবায় প্রায় 115টি বাঘ বাস করে, যার মধ্যে 88টি জঙ্গলে এবং 27টি সংরক্ষণাগারের বাইরে পাওয়া যায়। প্রথম দিনের সাফারি শেষ করে আমরা এখন আমাদের রিসর্টে ফিরছি। যাওয়ার পথে এই অসামান্য সুন্দর সানসেট, একটি বিশাল লেক বলি, হ্রদই বলি, তো তার উপরে আমরা দেখতে পেয়েছি এই হচ্ছে মানে অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনারাও দেখছেন এবং অবশ্যই আপনাদেরও ভালো লাগছে। খোটওয়ান্ডা গেট আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাফারি, আর 3টে সাফারির মধ্যে দ্বিতীয় সাফারি। সেটা করার জন্য আমরা ভোর 5:30টার মধ্যে এইখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একদম ভোর, বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে। এই খোটওয়ান্ডা গেট হচ্ছে কোর এরিয়ায় ঢোকার জন্য একটি নামকরা গেট। তো এখানে আমাদের দ্বিতীয় সাফারি শুরু হবে। তো তারবার সম্পর্কে আরেকটু তথ্য জানিয়ে রাখি আপনাদের। এই বেঙ্গল টাইগারের খালি আবাসস্থল হিসাবে তারবা বিখ্যাত নয়, সেটা তো আছেই, তার মধ্যে আরও আছে স্লথ ভালুক, ভারতীয় চিতাবাঘ, নীলগাই, গৌড়, ছোট ভারতীয় সিভেট, ঢোল, সাম্বার, বনবিড়াল, চৌসিংহা, বার্কিং ডিয়ার, চিতল এবং হানি ব্যাজার। এগুলো তো আছেই, তার সঙ্গেও তারবা হ্রদে জলচর পাখি ও শিকারি পাখির পাশাপাশি জলাভূমির কুমিরও পাওয়া যায়, যার কিছু ছবি আপনাদেরকে আমি দেখাতে পারবো আরেকটু পরে, স্টিল পিকচার, কারণ তাদের ভিডিও
করা যায়নি, একেবারেই তারা স্টিল হয়েছিল বলে স্টিল পিকচারই তোলা হয়েছে। এই সরীসৃপ প্রাণীদের মধ্যে কুমির ছাড়া আর রয়েছে হলো ভারতীয় অজগর এবং কোবরা, কচ্ছপ, এরা তো আছেই, তার সঙ্গে টেরাপিন এবং রাসেল ভাইপারের মতো বিষধর সাপও কিন্তু এখানে আছে। আর বন্যপ্রাণী তা তো আছেই, তা বাদ দিয়ে যারা পাখি পছন্দ করেন, বার্ডিং, পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু তারবা অভয়ারণ্য একটি সোনার খনি বলা যায়। কারণ এই তারবা জাতীয় উদ্যানে প্রায় 195টি প্রজাতির পাখির আবাসস্থল, এবং এর পুরো কৃতিত্ব, মানে এতগুলো পাখিকে এখানে আনার পুরো কৃতিত্ব হচ্ছে এর অভ্যন্তরে অবস্থিত আন্ধেরি নদী এবং তারবা হ্রদ। এই দুটির আশেপাশেই ম্যাক্সিমাম পাখি আসে। এই তালিকায় 3টি বিপন্ন প্রজাতির পাশাপাশি রাজ্য এবং দেশ জুড়ে পাওয়া যায় এমন বিভিন্ন সাধারণ অসাধারণ পাখিও রয়েছে। এর ঘন বনভূমি, তৃণভূমি, বাঁশবন, জলাভূমি এবং জলাশয়গুলি এই জাতীয় উদ্যানকে ভারতের অন্যতম সেরা পাখি দেখার গন্তব্যে পরিণত করেছে। আর তারবায় যে বিপন্ন শিকারী পাখি, সেই প্রজাতিও পাওয়া যায়। ধূসর মাথার মাছ ঈগল, ঝুঁটিওয়ালা সার্পেন্টাইন ঈগল, তার একটি স্টিল পিকচার আমি তুলতে পেরেছি, এবং বাজ ঈগল, আচ্ছা, সেটিও পাওয়া যায়। এখানে পাওয়া যায় অন্যান্য পাখির মধ্যে ভারতীয় পিট্টা, কমলা মাথার থ্রাশ, ছোট বক, কালো ডানাচিল, সাধারণ বাজ পাখি, কোকিল, বাজ কোকিল, হলুদ ঝুলন্ত ল্যাপ উইং, ছোপ ছোপ কাঠ পেঁচা, চিত্রিত স্পারকাউল, ছোট প্লোভার, জঙ্গলের রাতচর প্রাচ্য ডাটার এবং চিত্রিত ফ্রাঙ্কলিন, গোঁফওয়ালা টার্ন, ছোপ ছোপ আকারের লাল শ্যাঙ্ক, পশমি গলার সারস, ছোট শীষ দেওয়া হাঁস, জ্যাকোবিন, কোকিল, ছোট বলয়যুক্ত গ্লোভার এবং ব্রোঞ্জ ডানাওয়ালা জ্যাকানা, এবং আরো অনেক পাখি এখানে পাওয়া যায়। আমি যেহেতু পাখি বিশেষজ্ঞ নই, ফলে আমাকে একটা লিস্ট বানিয়ে মুখস্থ করে বলতে হয়েছে। আপনারা আমার এই অজ্ঞতা নিজ গুণে মার্জনা করে দেবেন। যারা পাখির ব্যাপারে অনেক জানেন, পক্ষী বিশারদ, ভালো পাখির ছবি তোলেন, তারা আমার এই অদ্ভুতুরে উচ্চারণকে মার্জনা করে দেবেন, এটা আমার আন্তরিক আবেদন।
এদিকেও তো ঘোরাতে হবে নাকি? ওর বাগনন তো দিল না তো, আমি তো বললাম দিল না, দিচ্ছে না তো, আমি তো বললাম তিনটেই নেবো একটা। এই তারোবায় যে জঙ্গল সাফারি, তো তারোবার জাতীয় উদ্যানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী সাফারির সুযোগ রয়েছে। যেমন বলেছি আগেই, আরেকটু বিশদে বলে দিই, এই ভ্রমণগুলি মানে সাফারিগুলি সকাল এবং বিকেল এই দুটি শিফটেই পরিচালিত হয়, কারণ এই সময়তে প্রাণীরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। উভয় ভ্রমণই কিন্তু অভিজ্ঞ গাইডদের দ্বারা পরিচালিত হয়, যারা পার্কের বন্যপ্রাণী সম্পর্কে জ্ঞান বিতরণে বিশেষভাবে বিশেষজ্ঞ। আর এই সাফারিগুলিকে বিভিন্ন রকম ভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যেমন জিপ সাফারি আমরা যেটি করছি, এই জিপ সাফারিতে প্রতিটি গাড়িতে সর্বোচ্চ 6 জন যাত্রীর অনুমতি দেওয়া হয়। আর এই সাফারি প্রতি শিফটে প্রায় 3 থেকে 4 ঘন্টা চলে এবং বন্যপ্রাণী বা প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও আছে ক্যান্টার সাফারি, মানে বড় গাড়ি। তো এই ক্যান্টার সাফারিতে প্রত্যেকটি গাড়িতে সর্বোচ্চ 18 জন যাত্রী চড়তে পারেন, আর এটি মোটামুটি 2.5 ঘন্টা ঘোরাবে আপনাকে। এটা ইকোনমিক্যাল বলা যায়, বড় দল এবং পরিবারের জন্য উপযুক্ত। তবে একটা ব্যাপার, এটি একমাত্র মহার্লি কোর গেটের জন্যই পাওয়া যায়, অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। আরেকটা আছে তৎকাল সাফারি। এই তৎকাল সাফারি নির্ধারিত তারিখের 3 দিন আগে চালু হয়, আর খালি কোর গেটগুলির জন্যই পাওয়া যায়। আর এই সাফারির সময়সূচি ঋতুর ওপরে নির্ভর করে, মানে সিজন। বর্ষাকালে তো পার্ক বন্ধ থাকেই, আর সকালের শিফট বিকালের শিফটেরও একটু পার্থক্য হয়ে যায়। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর সকাল 6টা থেকে সকাল 10টা, আর দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:30। আবার 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি সকাল 6:30 থেকে সকাল 10:30, আর দুপুর 2টো থেকে সন্ধে 6টা। 1 মার্চ থেকে 30 এপ্রিল সকাল 6টা থেকে সকাল 10টা, আর দুপুর 2:30 থেকে সন্ধে 6টা অবধি। আর আমরা যেটি করছি, এই 1 মে থেকে 30 জুন সকাল 5:30 থেকে সকাল 9:30, আর বিকেল 3টে থেকে সন্ধে 7টা। এই হচ্ছে তারোবার সাফারি জোনের টাইমিং। আর গেটগুলো সম্পর্কে যদি বলা যায়, তাহলে 3টি মূল অঞ্চল রয়েছে এখানে, আর প্রতিটি অঞ্চলে 2টি করে প্রবেশদ্বার আছে। যেমন তারোবা জোন, তাতে কোলারা গেট এবং নাভেগাঁও গেট। মহার্লি জোন, তাতে মহার্লি গেট এবং খুটওয়ান্ডা গেট, যেটির ভেতরে আমরা এখন আছি। আর কোলসা জোনে জড়ি গেট এবং পাংদি গেট, এই গেটগুলি আছে। আর বাফার জোনগুলিতে 16টি গেট রয়েছে। তার মধ্যে গতকাল সন্ধ্যাতে আমরা দেওয়াদা আদেগাঁও গেটে তো গেছিলাম, তার ভিডিও আপনারা দেখেছেন। তার উল্টো দিকেই ছিল আগারজারি গেট, সেটাও আপনারা ভিডিওতে দেখেছেন।
তা বাদ দিয়ে জুননা গেট, রামদেগি নভেগাঁও গেট, মদনাপুর গেট, মামলা গেট, পাঙ্গাদি আসওয়াল চুহা গেট, সিরকাদা গেট, জারি পেট গেট, পলাশগাঁও গেট, কোলারা চৌড়াদেও গেট, কেশালঘাট গেট, নিমদেলা রামদেগি গেট, বেলাড়া গেট এবং আলিজাঞ্জা গেট, এই কটি বাফার জোনে আছে। আর ভ্রমণের সেরা সময় হচ্ছে 1 অক্টোবর থেকে, সেরা সময় বলা ভুল, বিভিন্ন সময়তে বর্ষাকাল বাদ দিয়ে তো এখানে সাফারি করাই যায়। আর এই জাতীয় উদ্যান 1 অক্টোবর থেকে 30শে জুন অবধি খোলা থাকে। আর বর্ষার কারণে 1 জুলাই থেকে 30শে সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে। আর সেই অর্থে বলতে গেলে উদ্যান ভ্রমণের সেরা সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, প্রচণ্ড গরম এড়ানোর জন্য। কিন্তু আমরা গরমে এসেছি কারণ এই সময়ে বাঘ দেখার পসিবিলিটিস অনেক বেড়ে যায়, বিভিন্ন জন্তু জানোয়ার দেখার পসিবিলিটিসও বেড়ে যায়। এখন আপনারা ঠিক করবেন যে আপনারা কোন সময় আসবেন। Swimming totally prohibited. Survivor will be prosecuted. এই ছবি তোলা যাবে না মোবাইলে? ওই ওই ছবি No, mobile is possible. नहीं मैडम मोबाइल से नहीं गया वो। মোবাইল দিবেন। কি সুন্দর ছবিটা, এটা না তুলতে পারলে তো মন খারাপ হয়ে যাচ্ছে। রিফ্লেকশনটা পড়েছে এবার খালি লাগে। वैसे भी जाम এই দিচ্ছি না। পুরোটা করে দিতে দাও না। No, no, no. আমাদের আছে তো, আমরা তো নিয়ে এসেছি করলাম। তাহলে ওখান থেকে এই জন্য আমি দোকানের জায়গায় 4টে ডিম পাবো। কালকে নিয়ে 3 টাকা গেছে। এখন আমরা এই এরিয়ার বৃহত্তম হ্রদ, আগেই বলেছি, তারোবা হ্রদ লেক, যার পাশে প্রচুর পাখি এবং বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখতেই পাওয়া যায়। আমরা ক্রোকোডাইল দেখেইছি জলে ডুবে থাকা অবস্থায়, এবং পাড়ে রোদ পোয়াচ্ছে হাঁ করে, তাও দেখেছি, তার ছবি আপনাদেরকে দেখাবো। তো এই তারোবা হ্রদ এই অঞ্চলের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। क्रोकोडाइल आ रहा है। खागा पूरे के थोड़ा बस
যেমন আপনারা সামনে দেখছেন একটি অদ্ভুত গাছ, সাদা রঙের, মানে অনেকটা প্রাইমার মারা দেয়ালের মতো, তবে ঝকঝকে, কিছু অংশে একটু অন্য কালার আছে। এর নাম হচ্ছে ঘোস্ট ট্রি, ভুতুড়ে গাছ, যেটি রাত্রেবেলা গ্লেজ দেয়, কিছুটা আলো ছড়ায় বলা যায়, এবং কোনো পাতা নেই। বিভিন্ন সিজনে কিন্তু রং পরিবর্তন হয়, এবং এই ধরনের এইসব ভুতুড়ে আচরণের জন্য এর নাম ঘোস্ট ট্রি বা ভুতুড়ে গাছ এখানে। ক্যাম্প সেরাই টাইগার আমাদের থাকার জায়গা। চমৎকার প্রাকৃতিক পরিবেশে একদম সাজানো গোছানো, সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস সব দেওয়া একটি অসাধারণ রিসর্ট বলা চলে। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা এলে আপনারা এখানে থাকুন। এই উল্টো দিকে যে অংশটি দেখা যাচ্ছে তার মধ্যে সুইমিং পুলও আছে, আর এই দিকে হচ্ছে এই ক্যাম্পের যেখানে থাকার জায়গা সেটি। সবগুলোই তাঁবু, টেন্ট, অত্যন্ত বিলাসবহুল, এসি থেকে শুরু করে একদম মডার্ন ডিজাইনার বাথরুম সব কিছুই আছে এখানে। মানে প্রাকৃতিক পরিবেশকে অটুট রেখে এই ধরনের বাঁশ গাছ বা আরও বিভিন্ন ধরনের গাছগাছালিকে একদম অটুট রেখে খুব চমৎকারভাবে প্রকৃতি এবং আধুনিকতার মেলবন্ধন করা হয়েছে এই রিসর্টে, যেটা আপনারাও দেখে বুঝতে পারছেন। পাগমার্ক, আর্টিফিশিয়াল এবং আরও সব কিছু। এদের সার্ভিসও অসাধারণ। কোনো জিনিস অর্ডার করলে ফোন রাখতে না রাখতেই সেটা এসে হাজির হয়, সেটা আমরা নিজেরাও দেখেছি। ওভারঅল সব কিছু মিলিয়ে মিশিয়ে এই তারোবা আন্ধেরি টাইগার রিজার্ভে থাকার জন্য 100% রেকমেন্ডেড জায়গা হচ্ছে এই ক্যাম্প সেরাই টাইগার। और जल्दी डालो और ये डालो बस, ज़्यादा 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 डालो, और उसमें नमक दो और मिर्ची पाउडर, और कुछ भी नहीं डालना, समझ गए? और कुछ बिल्कुल कुछ भी नहीं डालना, प्याज नहीं डालना, धनिया नहीं डालना, कुछ भी नहीं डालना।
एक कैंडिडेट आगे बैठो आईटीগুলো দিয়ে দিন তো আচ্ছা আচ্ছা এখন কি দিতে হবে কাল কে দিয়ে আমি उनको दिखाते वक्त से डी कार्ड को बिजनेस चाहिए अब तो किसी नहीं है चला नहीं और मोबाइल लाइन से ए मोबाइल चालू আছে हां मोबाइल लेके आओ वक्त ये बोतल सामने रखो और किस तरह फोटोज के लिए ना वीडियो नहीं वीडियो तक से कर लिए और मोबाइल का बिल्कुल नहीं है तीन मोबाइल है ना वो तीन आप बंद कर दो बात टेंशन दो ए हाथे बैग कहां से कौन है टेस्ट ओ रो बैग दे कुर्सी जबर घे कुर्सी जबर घेऊन का चल चल चलना चलना आप वॉक कर सकते हैं हाँ मेरा पैड में नहीं वॉक चाहिए ना करके उतर ले बापू हे बापू तेलिया मधून जायचं आहे आपल्याला कारण ते सकाळी तिथे अलार्म काल झाले तर तिथून पांढरा पाण्यावरून ती सटकली आहे हो हा चला मला डायरेक्ट दाब टाइगर रिजर्व 1995 में स्थापित किया गया ताडोबा अंधारी टाइगर रिजर्व और इसका एरिया है 700 स्क्वायर किलोमीटर और टाइगर है 90 लेकिन जंगल का 80% नॉट अलाउड टू गो देयर। इस तरह का जो पर्यटन स्थल है इसके टाइगर आज के हफ्ते में से सिर्फ 20 तीन चार डोमिनेंट मेल टाइगर और वो कब से हैविंग कर रही है 10-12 तो माइंड में सेट करके रखो 20 टाइगर और अपन 6 ये अपन जा रहे हैं एक रिजर्वेबल एरिया की तरफ जहाँ एक टाइग्रेस रहती है जिसका नाम है कालरवाली वो हैविंग करती है क्या होता है दिखते तीन कप है दो साथी और दिखाई दिया ना एक ही दिखाई दिया
कमल का क्या भाव आपका जाता है और वाले अगर वो आप खड़े जाना सीट तो नहीं तो टाइगर कैसे करके वहीं के वाटर बच्चन का देखी हो गई थी तो अंदर में अगर वाटर बच गया है तो वहाँ पे कुछ लोग करके ही करके गए और होगा আমাদের সাফারির একদম শেষ এবং সবচেয়ে জনপ্রিয় যে গেট, মোহার্লি গেট, সেইখানের সাফারির সময় আমরা এই বাঘের দেখা পাই। বয়স মাত্র 2 বছর, এর এখনো নামকরণ হয়নি, এর পরে হবে। গরমে একেবারে ক্লান্ত হয়ে বেচারি জল খেয়ে কিছুটা হেঁটে এসে বসেই পড়ল। তাতে আমাদের সুবিধেই হলো, প্রাণ ভরে ছবি ভিডিও তুলতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আপনাদের সবার ভালো লাগলে এই প্রচেষ্টা সার্থক হবে। আমাকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে এই 2 বছরের বাঘটিকেও ধন্যবাদ দিয়েন, এতক্ষণ ধরে এত ভালোভাবে আমাদের আশ মিটিয়ে তাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।